হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখারচর থেকে ১৪গ্রাম মিয়াবাজার পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে যাত্রীরা। সকাল থেকে রাস্তার সংস্কার কাজ শুরু হলে দেখা দেয় যানজট। দুপুরের দিকে তীব্র আকার ধারণ করে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের আমতলী এলাকার ঢাকামুখী অংশে দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সংস্কার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে, জানিয়েছে পুলিশ। আমতলী এলাকায় মহাসড়কের বেহাল দশা নিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর সড়ক সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। কুমিল্লা বিশ্ব রোডের দিকে যাবো, এই যে ক্যান্টনমেন্টের যে রাস্তাটা ভাঙছে, এই রাস্তাটা ঠিক করে না। রাত ৩টা থেকে এ পর্যন্ত আসছে সর্বোচ্চ ২ কিলোমিটার। হাজার হাজার যাত্রী রাস্তায় খুব কষ্ট করতে আছে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের আরও খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই মুহূর্তে মহাসড়কের কি চিত্র দেখতে পাচ্ছেন? যানজট নিয়ে হাইওয়ে পুলিশের কোনো ভূমিকা আছে কিনা, কি বলছে তারা, জানাবেন বিস্তারিত। শাওন, হাইওয়ে পুলিশ কিন্তু যানজট নিয়ন্ত্রণে কিন্তু সকাল থেকেই কাজ করছে। আসলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার যে আমতলী এলাকাটি, সেটি আসলে খানাখন্দে যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সেই গর্তে কিন্তু এই জায়গাটিতে এসে যে যানবাহন ধীরগতিতে চলতে হচ্ছে, সেই ধীরগতির কারণেই কিন্তু এই যে তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি। সেই যানজটটি কিন্তু আসলে দুপুর নাগাদ কম ছিল, তারপর থেকে কিন্তু আরও বাড়তে থাকে। এখন পর্যন্ত কিন্তু যানজট আগের মতো অবস্থানেই রয়েছে। তবে কিছুক্ষণ হলো আসলে থেমে থেমে বাস চলতে শুরু করেছে। হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে আমরা সর্বশেষ যেটি জেনেছি, তারা আশা করছেন হয়তো রাত ৮টা-৯টা নাগাদ এই যে যানজট সৃষ্টি হয়েছে, সেটি হয়তো একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে সবশেষ যে বিশেষ করে যারা যাত্রী চালক রয়েছেন, তারা কিন্তু আসলে একটি চরম ক্ষোভ প্রকাশ করছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেখানে আসলে অর্থনীতির লাইফলাইন বলা হয়, সেই মহাসড়কে আসলে যে অযত্ন বেলায় মাসের পর মাস, বছরের পর বছর যে এই যে তীব্র বিশেষ করে গর্ত, বড় বড় গর্ত, খানাখন্দের সৃষ্টি হচ্ছে, সেটি মেরামত না করায়, স্থায়ী সংস্কার না করায় কিন্তু আসলে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই খানাখন্দ যাতে শেষ করে স্থায়ী সমাধান করা হয়, সড়ক ও জনপথ যাতে এই বিষয়টিকে নজর দেন, সরকার যাতে কঠোর সড়ক ও জনপথকে নির্দেশ দেন যাতে এই কাজটি সম্পূর্ণ করা হয়। এই কাজটি সম্পূর্ণ হলেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যানজটের যে ভয়াবহ চিত্র, সেটি কিন্তু আর থাকবে না বলে মত দিয়েছেন হাইওয়ে পুলিশ। তারা বলছেন যে এটি আসলে যানজটের মূল কারণ। ধন্যবাদ আপনাকে। গফরগাঁয়ে কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা ময়মনসিংহ রুটে 6 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বিকেল 4টা নাগাদ লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়। সকাল 9:30টার দিকে গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকা আসছিল। গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটির পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়। ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখানে আরো কয়েকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা রেল কর্তৃপক্ষ আগে থেকে তদন্ত করার দরকার ছিল। এই কারণে আপনার রেল থেকে ছুটে গেছে জায়গাটা, এই কারণে 3টা ডাব্বা পড়ে গেছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে 4 সদস্য বিশিষ্ট। তো তারা মূলত তদন্ত করে দেখবে যে আসলে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 18 জনের। এর মধ্যে সিলেটে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন। আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বেঙ্গল পরিবহনের চালক ও হেলপার। অন্যদিকে বগুড়ায় এরুলিয়ায় বাসের চাপায় মৃত্যু হয়েছে 7 দিন মজুরের। আরও 15 জন আহত। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এদিকে বিকেলে একই এলাকায় দুর্ঘটনায় প্রাণ যায় আরও 2 জনের। সকাল 7টা বেজে 5 মিনিট, ঠিক তখনই রোমহর্ষক দুর্ঘটনার সাক্ষী হলেন সিলেট ওসমানীনগরবাসী।
পুলিশ জানায় সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ইউনিক পরিবহনের একটি বাস। পথে কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সাথে হয় মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশের খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাস। ঘটনাস্থলে প্রাণ হারান ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুসহ দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠিয়ে মনে করেন অ্যাক্সিডেন্ট হল। কিরা অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। তাই দুইবার যাওয়ার কথা না, সেটার কইয়া গেছে না। আমার এক বন্ধু আমার এখানে মারা যায়, আমার সাথে যাইছিল, ডাইনে বসা ছিল। আরেক বন্ধু ছিল ভাই, ও খুব সুস্থ আছে। আর অনেক চিৎকার যা হয়, কান্না শব্দ। মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নিহতদের দুজন কিশোরগঞ্জ, দুজন সিলেট এবং একজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হানিমুনে আসছিল বন্ধু বান্ধবের লোকের সাথে বাড়িতে যাচ্ছিলেন, উনি বিশ্ব ইউনিক বাসে বাড়িতে যাচ্ছিলেন। উনি বিশ্ব রোডে উনি নামতো আর কি। তো এখানে তো প্রতিমধ্যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটে গেল। ঢাকার দিকে যে গাড়িটি এসছে এটা হয়তো তারা রাতের পরিবহন ছিল, আমরা যে নাইট কোচ বলি। সেক্ষেত্রে হয়তো সে ড্রাইভার সারা রাত চালানোর পরে এখানে ড্রাউজি হয়ে গেল, সেখানে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে এসে একটু ডান দিকে চলে গেছিল, তাই মনে হচ্ছে। এদিকে বগুড়া সদর উপজেলার এরুলে বাজারে ভোরে কাজের সন্ধানে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর। এরই মাঝে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাসের চালক এরুলে বাজারে নিয়ন্ত্রণ হারান। চাপা পড়ে রাস্তার পাশে অপেক্ষারত শ্রমিকরা। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। হাসপাতালে নিলে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, কিন্তু কোনো স্পিড ব্রেকার কেউ দেয় না। তারা ছিল শ্রমিক, তারা কাজের সন্ধানে বসেছিল। আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খাম্বাতে হালকা লাগে, তারপরে শ্রমিকদের উপর উঠাইছে। দুর্ঘটনার প্রতিবাদ এবং এরুলে বাজারে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। 4 ঘন্টা পর কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার আমিনুল ইসলাম, নূর আলম ও সাইদ। তাজমুল ইসলামের বাড়ি জয়পুরহাট, বগুড়ার বেলাল এবং আনোয়ারুল ইসলামের বাড়ি দিনাজপুরে। মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে বিকেলে বগুড়ার এরুলে এলাকাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে রয়েছে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। অনেকের অভিযোগ টিকিট ও প্রবেশ ব্যবস্থাপনায় দেখা গেছে সমন্বয়ের ঘাটতি। অভিযোগ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও অনেকে নির্ধারিত সময়ে ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা জানান শুক্রবারে ভিড় বাড়বে সেটা আগেই অনুমেয় ছিল। সেই অনুযায়ী আরও কয়েকটি প্রবেশ গেট খুলে দিলে এবং টিকিট কাউন্টার ও সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ করলে ভোগান্তি কমে আসত। বিশেষ করে পরিবারের সদস্য ও ছোট শিশুদের নিয়ে লাইনে দাঁড়ানো দর্শনার্থীরা ক্ষুব্ধ। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকবে জাদুঘর, যে সময়সূচি অনেকেই জানতেন না। সকাল থেকেই প্রবেশ গেটের সামনে তারা অপেক্ষা করেছেন। অনেকে দূর দূরান্ত থেকে এসে ঢুকতে না পেরে ফিরে গেছেন। বাচ্চাদের নিয়ে আসলাম যে জুলাই জাদুঘর দেখবো, কিন্তু এখানকার যে পরিবেশ, তো এখন আর দেওয়ার কোনো সুযোগও নেই। আমি গত 2 দিন আগে অনলাইনে টিকিট কেটে ফেলছি, কিন্তু এত তীব্র ভিড় আর ওদের ম্যানেজমেন্টের ফার্স্ট অফ অল কোনো ঠিক নেই। তারা একটা পরিবেশ সুন্দর করতো যে এখানে টিকিট কাটে, এই গেট দিয়ে লোক ঢুকতেছে, ওই গেটে টিকিট কাটে, তাও তো তারা করতেছে না। আমি ঢুকতে পারছি বা ঢোকার পরে টিকিট কাটছি, কিন্তু ভিতরে আমার ফ্যামিলি বাচ্চা ওনাদেরকে নিতে পারছি না। 5 আগস্টে উদ্বোধন করা হয়েছে, মানুষের একটু চাপ থাকতে পারে। আজকে যেহেতু ছুটির দিন, তাহলে কর্তৃপক্ষের আগে থেকে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এ পর্যায়ে একটু জানতে চাই হাসিবুল করিম বিজয়ের কাছ থেকে বিস্তারিত। বিজয়, অনেকেই তো ছুটির দিনে জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ, তাদের অভিব্যক্তি কি জানতে চাই। শাওন, যারা আসলে ক্ষুব্ধ তারা
অনেকেই আসলে বুঝতে পেরেছে যে আজকে ছুটির দিনে ভিড় হবে, তবে একটি বাড়তি ব্যবস্থাপনার তারা আশা করেছিল। তবে আসার পরে তারা যেটি আশাহত হয়েছে সেটি হচ্ছে যে তারা আসলে সেই ব্যবস্থাপনাটি দেখতে পায়নি। তবে আমি শুরুতে যদি একটু দেখাতে চাই যে ভেতরের যে অবস্থা, আজকে কিন্তু ধারণ ক্ষমতার বাইরে কিন্তু দর্শনার্থী প্রবেশ করেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসলে আজকে হয়েছে। যেহেতু 5 আগস্ট এটি উদ্বোধন করা হয়েছে, এরপরে আজকে প্রথম ছুটির দিন এবং আজকের সময়সীমা কিন্তু খুবই অল্প বলা চলে, যেহেতু 3টা থেকে 6:30 পর্যন্ত আসলে খুলে দেওয়া হয়েছে, আজকে উন্মুক্ত করা হয়েছে দর্শনার্থীদের জন্য। এবং এরপরে আসলে খুবই অল্প সময়ের মধ্যে আসলে এত মানুষ ঢোকা আসলে সম্ভব না এবং সেই বিষয়টির জন্য একটি অব্যবস্থাপনা তৈরি হয়েছে এবং খুবই সংকীর্ণ গেট এবং সেই গেটের দিয়ে আসলে ঢোকাটা খুবই কষ্টসাধ্য ছিল সব মানুষের, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, ঢাকার বাইরে থেকে মানুষ এসেছে, যারা অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছে। তো এত দূর থেকে আসলে যারা পরিবার পরিজন নিয়ে এসেছে, যারা আসলে ঢুকতে পারেনি, তারা আসলে অনেকেই ক্ষুব্ধ এবং অনেকে টিকিট অনলাইনে কেটে এসেছে, কিন্তু তারাও আসলে অনেকে ঢুকতে পারেনি, কারণ টিকিট চেক করে যে আসলে ঢুকানো হবে সেই ব্যবস্থাটিও প্রথম যে গেটটি রয়েছে সেই গেটে আসলে ছিল না। কার কাছে টিকিট আছে এবং কার কাছে টিকিট নেই সেই বিষয়টিও কিন্তু আসলে তারা নজরদারিতে আনতে পারেনি। তবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং আজকের মতো সময়সীমা শেষ, আজকের মতো আর কেউ ঢুকতে পারছে না, এখন শুধু মানুষজন বের হচ্ছে। তবু কি পরিমাণ ভিড় আপনি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি বলি, অনেকেই আসলে ক্ষুব্ধ হয়ে কিন্তু চলেও গিয়েছেন, টিকিট কেটেছেন কিন্তু ঢুকতে পারছেন না, বাচ্চা কাচ্চা নিয়ে, মহিলা মানুষদের নিয়ে, যারা নারী সদস্যদের নিয়ে আসলে অনেকেই ঢুকতে পারছেন না, এই জন্য অনেকেই ক্ষুব্ধ হয়ে চলেও গিয়েছেন। তবে যারা আসলে ঢুকতে পেরেছেন তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, তারা ওই পুরো বিষয়টি নিয়ে তো ক্ষুব্ধই, পাশাপাশি তারা আসলে যে মূল জাদুঘরটি রয়েছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাড়ি, সেই বাসা গণভবন, সেইটার ভেতরে যে জাদুঘর, সেখানে মূলত লাল টেলিফোন, সেই টেলিফোনের সবাই কথা বলছে তা শেখ হাসিনার সাথে। সেখানে যে বিষয়গুলো আসলে হাইলাইট করা হয়েছে সেই বিষয়গুলো তারা দেখে আসলে ক্ষুব্ধ এবং নতুন প্রজন্মের কাছে আসলে জুলাইয়ের যে ইতিহাস, যেভাবে আসলে এই গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই অভ্যুত্থানটি আসলে তারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই অনেকে পরিবার পরিজন নিয়ে আসলে এই জুলাই স্মৃতি জাদুঘরে এসেছে। শাওন। বিজয়, ধন্যবাদ আপনাকে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বিএনপি ক্যাম্পাস দখলের পাশাপাশি স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে ভারতীয় হাইকমিশনকে ডেকে জবাবদিহিতা চাওয়া উচিত ছিল। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাথে অংশ নেন এনসিপির সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলামের অভিযোগ, পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচার বিদেশে বসে এই তৎপরতা চালাতে পারছে। তিনি আরও অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাছাড়া পতিত স্বৈরাচারী শক্তিকে মোকাবেলায়ও দিচ্ছে চরম ব্যর্থতার পরিচয়। গণভোটের গণরায়ের সাথে বিএনপি ও সরকার বিশ্বাসঘাতকতা করছে দাবি করে তিনি আরও বলেন, ইতিহাসকে দলীয়করণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি, তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনও তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। সাপ্তাহিক ছুটির দিন হলেও হাম ও উপসর্গ সহ রোগীদের নিয়ে হাসপাতালগুলোয় স্বজনদের ভিড়। গত 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে 318 রোগী ভর্তি হয়েছে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে আছেন 54 জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। হাসপাতাল সূত্র জানায়, আতঙ্ক কাটলেও এখনও হাসপাতালে আসা রোগীর সংখ্যা কমছে না। আজও 3 জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 863 জনে। একের পর এক শিশুকে নিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা। জুরাইন থেকে এসেছে এই পরিবারটি। 1 সপ্তাহ যাবৎ 8 মাসের মাহিরার শরীরে দেখা দিয়েছে হামের উপসর্গ। সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন মা। জ্বর থামতেছে না অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও, যার জন্য এখানে আমাদেরকে ওইখানে টেস্ট করার পরে ধরা পড়ছে আর কি,
যে ওর হাম আবার মুখে র্যাশ বেরিয়েছে। অনেক শিশুকে অন্য হাসপাতাল থেকেও পাঠানো হচ্ছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে, কারণ অবস্থা সংকটাপন্ন। সেখানে পর্যাপ্ত চিকিৎসা না পেয়েই এখানে আসছেন অভিভাবকরা। হাসপাতালটিতে গত 24 ঘন্টায় ভর্তি রোগীর সংখ্যা 318 জন, আইসিইউতে ভর্তি 54 জন। প্রতি ঘন্টায় বাড়ছে এই সংখ্যা। বাচ্চার যে হামের লক্ষণ দেখা দিচ্ছে, তো আপাতত এখন বলছে ভর্তি করতে বলছে। প্রায় সপ্তাহখানেক ধরে এরকম চলতেছে। 4 দিন থেকে জ্বর আর হলো ঠান্ডা কাশি আছে। গতকাল থেকে এরকম রেশ মানে হামের মতো উঠছে। বাসায় কারো হাম ছিল না, হঠাৎ করে জ্বর আসলো সোমবার দিন বিকালে। এরপরে জ্বর 1 দিন 2 দিন, দ্বিতীয় দিন থেকে এই ঠান্ডা কাশি, একটু পাতলা পায়খানা। শরীরে আর কি লাল লাল ছোট ছোট স্পট পড়ে গেছে, ঠিক আছে, আর কি হামের মতোই আর কি। যাদের অবস্থা খানিকটা ভালো তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে, আবার অনেককে ভর্তি রাখা হচ্ছে হাসপাতালে। দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে হাসপাতালে ছুটে আসছেন স্বজনরা। তারপর ভর্তি দিতে চাইছিল না, আমরা মানে জুড়ে ভর্তি থাকতে চাইতাছি না। ভর্তি দেয় নাই, বলছে যে বাসায় ওষুধ দিয়া দিছে, যদি ভালো হয়ে যায় ভালো হইব, না হলে যদি জ্বর বমি বেশি হয় পাতলা পায়খানা তাহলে ভর্তি করতে। ঔষধ টষধ দিয়ে দিয়েছে ডাক্তারে, পরে বলছে যে শ্বাসকষ্ট যদি বাড়ে তাহলে নিয়ে এসেন কালকেরা, ওই জন্য আজকেরা আসছে। সংক্রমণ শুরুর পর 15 মার্চ থেকে শুক্রবার বিকেল 4টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে 863 জন মারা গেছেন, যাদের বেশিরভাগই শিশু। নতুন আক্রান্ত 1218 জন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 24 জন। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টি আর বন্যার পর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। চট্টগ্রামের সরকারি হাসপাতালে খোলা হয় আলাদা ডেঙ্গু কর্নার। তীব্র ব্যথা ও জ্বর নিয়ে প্রতিদিন জেলা উপজেলা থেকে আসছেন অনেকে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1036 জন, মৃত্যু হয়েছে 3 জনের। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চুক্তি অনুযায়ী 3 দেশে যে কোনো একটির ওপর হামলাকে সবার বিরুদ্ধে আঘাত হিসেবে গণ্য করা হবে। শুক্রবার জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে বৃহস্পতিবার সৌদিতে পৌঁছান পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে অভ্যন্তরীণ নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই চুক্তিতে স্বাক্ষর করল দেশগুলো। সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই, সত্য লিখলে কেউ সাংবাদিকদের আয়না ঘরে নেবে না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি আরও বলেন, 5 মাসে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি ফ্যাসিবাদী আচরণে শামিল। এদিকে কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা। গণমাধ্যমকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। রাজধানীর একটি হোটেলে ছিল টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনার, যার প্রতিপাদ্য টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। টেলিভিশন সম্পাদকদের পাশাপাশি অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন তোলেন, সরকার তো বর্তমানে চাপ দেয় না, তাহলে নিজেরা কেন সেন্সরশিপ করেন? সত্য লিখলে আয়না ঘরে নেওয়া হবে না বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন, দিলেন কেন? তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মাত্র 5 মাস না যেতেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা ফ্যাসিবাদী আচরণের শামিল। আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান। কর্পোরেট ব্যবসার স্বার্থে সাংবাদিকতাকে ব্যবহার না করার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। স্বাধীনতা আছে কি নাই
সরকার নিয়ন্ত্রিত কি নিয়ন্ত্রিত না, এখন কিন্তু এটা শিফট হয়ে গেছে যে whether it is productive responsibility or not। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেমিনারে যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ তৌহিদুল ইসলাম বলেন, সাংবাদিক বলে সবকিছু মাপ এমন মনে করার কোনো সুযোগ নেই। ভালো সাংবাদিকতা দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে যমুনা টেলিভিশনের ভূমিকা কি ছিল বা কি হয়েছিল, ওটা আসলে ছিল একদমই ট্রাস্ট। মানুষ বিশ্বাসের জায়গাটাই বিশ্বাস করেছিল যে ওরা যেটা দেয় এটা মোটামুটি ঠিক তথ্যটাই দেয়। আমি 5 আগস্টের বা ওই সময়টার কথা বলছি, বা তারও আগে থেকে আপনি যদি জিনিসটা দেখেন। সো এই ট্রাস্টটা একদিনে অর্জন করা যায় না। আসলে সময় বদলানোর মানে এই না যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বা আমরা এটা নিয়ে আর ভাববো না। আমরা যেন এখনো ওই দায়িত্বশীলতার জায়গাতেই থাকি। আমি সাংবাদিক বলে আমার জন্য সবকিছু মাপ, আমরা যেন সেটা মনে না করি। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রাণ গণমাধ্যম, জনগণকে গুজব থেকে রক্ষা করা সংবাদকর্মীদের দায়িত্ব। এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। ভুয়া সাংবাদিক কবল থেকে সাংবাদিকতা বাঁচাতে প্রকৃত সাংবাদিকের একটা তালিকা হওয়া উচিত। নিজের শুদ্ধিকরণ করতে পারি তাহলে কিন্তু আমি সরকারকে প্রশ্ন করতে পারবো। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া রিলেশন তৈরি হলে আমার একটু অ্যাটলিস্ট দক্ষ সাংবাদিক তৈরি হবে। সেমিনারে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্ব দেন বক্তারা। বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা হলে অনেক সংকট কেটে যাবে। গণতন্ত্রের জন্য এই ক্ষেত্রে আর্থিক বিষয়টিও আমাদের ভাবনায় নেওয়া দরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই অভিযোগ তোলেন তিনি। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। বাগেরহাট সার্কিট হাউসে শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। ইলেকশনের পরে আমাদেরও 4 জন লোককে খুন করা হয়েছে, তা তো আমরা আশা করি নাই। সম্প্রতি আরো কিছু ঘটনা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। আবার হবিগঞ্জে এনসিপির সাথে একটা ঘটনা ঘটেছে। এখনগুলোই আমাদের কাম্য না। যার গেল তারই হাঁটলো, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। জামাতের আমির আরো বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল সেই রায় জনগণই দেবে। গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গত 2 মাস ধরে যে ভুতুরে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনো নেই, এমন মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সকল আমলে সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি নাই, তবে স্বাধীন হওয়া উচিত। পরে বাগেরহাট কামিল মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে অংশ নেন জামাতের আমির। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কড়া বার্তা দিলেন সরকারের 2 মন্ত্রী। কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি মেনে নেবে না দেশের মানুষ। অন্যদিকে চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনাকে প্রচলিত আইনেই হতে হবে বিচারের মুখোমুখি।
সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সময় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। নিজ কর্মকাণ্ডের জন্য যারা অনুশোচনায় ভোগে না কিংবা জনগণের কাছে ক্ষমা চাননি, তাদের রাজনৈতিক পুনর্বাসনেরও সুযোগ নেই। তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসব। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ট্রাইব্যুনাল নয়, দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় হবে তার বিচার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করব না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা নেই এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতেও কোনো সমর্থন নেই নয়াদিল্লির। গভর্নমেন্ট হ্যাড নো রোল। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা ছিল না। ওই ফোরামে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত সরকারের বিষয়ে, তার কোনোটি ভারত সরকার সমর্থন করে না। ডিউলি কনস্টিটিউটেড। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করতে চান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রীকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঝিনাইদহের শৈলকুপায় মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, মানুষের অনেক ক্ষমতা, কিন্তু আইনের ক্ষমতা তার তুলনায় বেশি। আইন তার সেই ক্ষমতা প্রয়োগ করবে। আইনমন্ত্রী আরও বলেন, দেশে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেখানে সে থাকুক, কিন্তু উল্টো উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়ে আপোষ না করার আহ্বান জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ মাফিয়ার বিরুদ্ধে সবাইকে এক থাকতে হবে। নূরের অভিযোগ, তারা মানুষকে হত্যা করে দেশে টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। জনগণ এখনও ব্যাংকে ভরসা করতে পারছে না। এ সময় বিরোধীদের সমালোচনা করে নূর বলেন, যারা 5 মাসে সরকারের সমালোচনায় ব্যস্ত, তারা অবিবেচকের মতো কাজ করছেন। তার বক্তব্য, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও ভূমিকা রয়েছে। এখনও দেশের প্রশাসন টপ টু বটম জনবান্ধব হতে পারেনি। জানান, খুব শিগগিরই পে স্কেল বাস্তবায়ন করা হবে। এ মাসেই চালু হবে প্রবাসী কার্ড। তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে, সংবাদ সম্মেলন আয়োজন করায়, ভিডিও কলে অডিও কলে কথা বলার সুযোগ করে দেয় এবং এইটিতে একটা নিউজ করে তার
এই মাফিয়া চক্রকে একটু চাঙ্গা করার চেষ্টা করতেছে যে আপা আসবে, বাংলাদেশে আবার তারা ক্ষমতা আসবে, এইখানে যেন আমরা আপোষহীন থাকি। গেল কদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, যাতে আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। দেখা গেছে রড, লাঠি, রামদা সহ দেশীয় অস্ত্রের মহড়াও। এসব ঘটনার জন্য পরস্পরকে দুষছে দুই ছাত্র সংগঠনের সভাপতি। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলছেন, তুচ্ছ ঘটনায় ছাত্র শিবির শক্তি প্রদর্শন করছে, যাতে অস্থিতিশীল হয়ে উঠেছে ক্যাম্পাস। আর ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলছেন, বিনা কারণে ঢাকা সহ সব জায়গায় পরিকল্পিত হামলা চালিয়েছে ছাত্রদল। আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ সহ নানা কারণে ক্যাম্পাসগুলোই মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। গত কদিনে দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছে সংগঠন দুটির নেতাকর্মীরা। চলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়াও, যার রেশ দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসগুলোই। এসব ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির পরস্পরকে দায়ী করেছে। ছাত্র শিবির বলছে, বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে। অভিযোগ, মেধার পরিবর্তে আবারও পেশি শক্তির রাজনীতি ফেরত আনতে চাইছে ছাত্রদল, যা মানবে না সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদলের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোই দেশীয় অস্ত্রের মহড়া চালাচ্ছে ছাত্র শিবির, চালাচ্ছে হামলাও। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সেখানে শক্তির মহড়া দেখিয়েছে এবং শুধুমাত্র দু হাত দিয়ে যে আঘাত করেছে সেরকম না, তারা সেখানে যত ধরনের অস্ত্র প্রদর্শন করা সম্ভব সবগুলো প্রকাশ্যে ওপেনলি ঘন্টা পর ঘন্টা। তারা শুধু ছাত্রদের উপর নৃশংস হামলাই চালায়নি, ছাত্রলীগ স্টাইলে হামলাই চালায়নি, তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘন্টাব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ঘটার কোনো পূর্ব উল্লেখিত কোনো কারণও এখানে ছিল না। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য, এবং তাদেরকে হয়তো কেউ উস্কিয়ে দিয়েছে, তাই এই আঘাতগুলো করেছে। এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। ছাত্র শিবিরের দাবি, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতে সরকার ও ছাত্রদলকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে দলীয়করণ করতে চেয়ে সরকার ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে, তুলেছে সেই অভিযোগও। এদিকে জুলাইয়ের বাকি শক্তিগুলোর সাথে সমতা বজায় রেখেই মানবিক ক্যাম্পাস গড়তে চাই ছাত্রদল। তবে কেউ ক্যাম্পাসে অপরাজনীতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে, দিয়েছে সেই ইঙ্গিত। জুলাইয়ের যে শক্তিগুলো ছিলাম এবং ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা অন্য যারা ছিল, তাদের সবাইয়ের যেন একটা সাম্য ভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করি এবং আমাদের মাঝে মতপার্থক্য থাকবে, কিন্তু এই ধরনের সশস্ত্র অবস্থায় কিংবা একজন আরেকজনের উপর আক্রমণ, এই পরিস্থিতি কখনোই যেন তৈরি না হয়। সহাবস্থানের রাজনীতিটা যেটা জুলাইয়ের পরে চলছিল, এইটাকে নিশ্চিত করতে হবে এবং সরকার যদি এটা না চায় তাহলে আর কারো পক্ষে এটা সম্ভব না। আর এটা আসলে সরকারের পক্ষে সদিচ্ছা নাই, তাদের সদিচ্ছার অভাবও বলবো না, তাদের সদিচ্ছাই নাই। কারণ জুলাইয়ের পরে তারা হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের যে ভিসিগুলো তারা পরিবর্তন করে দিল। এই ভিসিগুলো কি কারণে পরিবর্তন করো? দুই সংগঠনের শীর্ষ নেতাই বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়েই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আহ্বান সবার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ভোরে বন্দরের মুসাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগে থেকেই গ্যাস লিক হয়ে ঘরে ছড়িয়ে পড়েছিল। ভোরে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরান গৃহকর্তা মাইদুল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মাইদুলের শরীরের 85%, স্ত্রী বিউটির 80%, শিশু সন্তান মারুফের 90% দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় স্থানীয়রা। অভিযোগ, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ ছিল। হিসাবে মাত্র 1000 টাকার হেরফের, তাতেই রাজধানীর তুরাগে সজীব নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক কারবারি রুবেলের বিরুদ্ধে। নিহত স্বজনরা বলছেন, রুবেলের হয়ে গাঁজা বিক্রি করতেন সজীব। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক বিক্রির টাকাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। মূল অভিযুক্ত ও জড়িতদের ধরতে অভিযান চলছে। মাত্র 1000 টাকা,
সেই হিসাবকে কেন্দ্র করেই বিরোধ, যার জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে সজীব নামের এক যুবককে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ রাজধানীর তুরাগ থানার নলভোগ কফিল মেম্বারের বাড়ির পূর্ব পাশে ঘটে এই ঘটনা। স্বজনরা জানান, রুবেল নামে এক ব্যক্তির হয়ে মাদক বিক্রি করতেন সজীব। মাদক বিক্রির হিসাব দেওয়ার সময় ১,০০০ টাকা কম দেয়াকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে তার বিরোধ হয়। এক পর্যায়ে সজীবকে পিটিয়ে আহত করে রুবেল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় সজীবের। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে। মা সালমা বেগমের অভিযোগ, মাদক বিক্রি করতে সজীবের অসম্মতি কাল হয়ে দাঁড়িয়েছে। যদি আমার এই কামটা না করস, আমি তোরা একবার মাইরে হেলাম খোলাই কইছে কিছু কেন মারবে, আমি কি অপরাধ দিয়ে মারবেন যে ব্যবসা না করলে তোর মারবেন। আল্লাহ এখান থেকে ডর বর দেখায় নিচ্ছি। তুরাগ থানার ওসি জানান, অভিযুক্ত রুবেল সহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান, তবে এখনো সবাই ধরাছোঁয়ার বাইরে। মাদক বিক্রির টাকা হিসাব দেওয়ার সময় ১,০০০ টাকা চুরি করছে, হয়তো ধরা পড়ছে, ওইটার জন্য লাঠি দিয়ে মারছে। মারার পরে প্রথম নিয়ে গেছিল শহীদ মুসালি মেডিকেলে, পরে রাত্রেবেলা মারা গেছে। মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধী হত্যার মূল কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল শনিবার প্যারাসেলিং থেকে ছিটকে অক্ষর সৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়। র্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে ঘটনার পর থেকে আত্মগোপনে আসামিরা। গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব 15 ও র্যাব 4 যৌথ দল অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করে। নাটোর হবে টুরিস্ট হাব। উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতিবিল ও চলনবিল ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, এই মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিকেলে নাটোরের দীঘাপতিয়ায় উত্তরা গণভবন পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, অনেক মানুষ এখনও এই জেলা নিয়ে বিস্তারিত জানেন না, তাই নাটোরের পর্যটনের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় অবকাঠামো যোগাযোগেরও উন্নতি করা হবে। পরে পাটুল বিল পরিদর্শন শেষে এক সমাবেশে যোগ দেন মন্ত্রী। এর আগে নাটোরের সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেয়া হয়। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন এরকম করে আমরা একটা ট্যুরিজমের হাব তৈরি করতে পারি। আপনারা জানেন আমাদের এই পর্যন্ত 1498টা ট্যুরিস্টের স্পট আছে, তা আমরা পর্যায়ক্রমে সেগুলি হাতে ধরবো। সেজন্য কিন্তু প্রথম আশাই কিন্তু এইখান থেকে নাটোর দিয়ে শুরু করেছি। নাটোরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তল সহ এক যুবককে আটক করেছে পুলিশ। বিকেলে স্থানীয় উত্তরা গণভবন পরিদর্শন শেষে দীঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মন্ত্রী ও হুইপের বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় তাদের কাছাকাছি চলে যায় তানিম। বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে তানিমের সাথে থাকা একটি পিস্তল জব্দ করা হয়। পরে সদর থানার হেফাজতে নেওয়া হয় তানিমকে। তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। পর্বত আরোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের যুগপূর্তি উপলক্ষে দুদিনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর আর্ট গ্যালারিতে শুক্রবার বিকাল 3টায় শুরু হয় এই প্রদর্শনী। 2 দিন চলবে রাত 8টা পর্যন্ত। মূলত যুগপূর্তিতে পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন সংস্কৃতিকে তুলে ধরাই লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম্বাসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স দীপক এলমার। বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী মনিরা মোর্শেদ মুন্নি।
থাইল্যান্ডে একটি স্কুলে এলোপাতাড়ি গুলিতে ৩ শিক্ষক সহ কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির নন্থাবুরি প্রদেশে অবস্থিত একটি স্কুলে হয় হামলা। স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩,০০০। সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলাকারী ওই স্কুলেরই 14 বছর বয়সী শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনো হামলার কারণ স্পষ্ট নয়। এর মধ্যে তদন্ত শুরু হয়েছে। কিভাবে অস্ত্র পেল ওই কিশোর, সেটিও জানার চেষ্টা চলছে। শব্দ দূষণের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গণহারে খুলে ফেলা হচ্ছে মসজিদের মাইক। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে 4000-এর বেশি মসজিদের মাইক। তার দাবি, হাইকোর্টের একটি পুরনো আদেশ মেনে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে মাইক খুলতে বাধ্য করা হচ্ছে মসজিদ কমিটিকে। এদিকে বিজেপি সরকারের বিরুদ্ধে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে একটি নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য বানানোর অভিযোগ মুসলিম নেতাদের। পশু কোরবানিতে কড়াকড়ি আরোপ করে বিতর্ক সৃষ্টির পর এবার পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার আলোচনায় মসজিদের মাইক খুলে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক মসজিদের মাইক খুলে ফেলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অভিযোগ উঠেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণের অজুহাতে পুলিশ ও প্রশাসন মসজিদ কমিটির সদস্যদের ডেকে নেয়, তারপর নানামুখী চাপ দিয়ে মাইক খুলতে বাধ্য করছে। এ নিয়ে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, হাইকোর্টের রায় মেনে শব্দদূষণ বন্ধে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। তার দাবি, শুধু মসজিদই নয়, খোলা হচ্ছে অন্যান্য ধর্মীয় স্থাপনার মাইকও। শব্দদূষণ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, পুলিশ তা বাস্তবায়ন করছে। পুলিশের অনুরোধেই মসজিদ কমিটি লাউডস্পিকার সরিয়ে নিয়েছে। জোর করে নয়, বরং আইনি প্রক্রিয়া মেনে ও শান্তিপূর্ণভাবে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় নেতাদের দাবি, আইনের অপব্যাখ্যা করছে সরকার। হাইকোর্ট শব্দের মাত্রা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন, মাইক খুলে ফেলার নয়। নির্দিষ্ট একটি ধর্মকে টার্গেট করার অভিযোগও তুলছেন তারা। 50 বছর ধরে মসজিদে মাইক চলছে, আজান দেওয়া হয় যাতে নামাজিরা মসজিদে আসতে পারে, লোক আর কিছু না। আমরা সেটাও করতে পারবো না। কোন রকম আদেশ এবং নির্দেশ ছাড়া বিনা বর্ডারে কোন জায়গায় গিয়ে মসজিদে মাইক নামাতে বলবে, এটা কিন্তু আমরা কোনো মতে মেনে নেব না। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে একটি সম্প্রদায়কে ক্রিটিসাইজ করা হচ্ছে। বিজেপির বিতর্কিত পদক্ষেপের সমালোচনায় সরব বিরোধী দলগুলো। তাদের দাবি, শব্দ দূষণই যদি কারণ হয়, তবে মসজিদের মাইক না খুলে মন্দির সহ সব স্থানের আওয়াজ নিয়ন্ত্রণ করা উচিত। পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক বাজার জন্য যে অস্বস্তি হয়, অসুবিধা হয়, সেটা কিন্তু শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, অনেক মন্দিরের মাইকেও অসুবিধা হয়। রাজ্য সরকারের তথ্য মতে এ পর্যন্ত রাজ্যে প্রায় 5300টি মাইক খোলা হয়েছে, যার মধ্যে 4203টি মসজিদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জাপানে জারি করা হয়েছে শক্তিশালী টাইফুন ডলফিনের পূর্ব সতর্কতা। বন্ধ বেশ কয়েকটি এয়ারলাইন্স, বাতিল হয়েছে ফ্লাইট। বৃহস্পতিবার ওকিনাওয়া অঞ্চলে শুরু হওয়া জোরালো ঝড় বৃষ্টির জেরে এই সতর্কতা জারি করা হয়েছে। ধারণা, শুক্রবার জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে টাইফুন। সমুদ্র সতর্কতা জারির পর বন্ধ জাহাজ ও ফেরি চলাচল। দূরপাল্লার ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। ঘন্টায় 198 কিলোমিটার বেগে ওকিনাওয়ার কাছাকাছি এলাকাগুলোয় বয়ে যাচ্ছে শক্তিশালী ঝড়। বৈরী আবহাওয়ায় বন্ধ সব দোকানপাট ও প্রতিষ্ঠান। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী তাইওয়ানের 1120 কিলোমিটার পূর্বে অবস্থান করছে টাইফুনটি। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।